আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম শেখ ফরিদ শো। আপনারা শিরোনামটা অবশ্যই দেখেছেন যে ভারতীয় সীমান্তে নিহত দুই মুসলিম চোরাকারবারি। দুই মুসলিম এবং চোরাকারবারি এই শব্দটা আমি যুক্ত করেছি। খবরের শিরোনাম কি জানেন? মানে বাংলাদেশের বাঙ্গু মিডিয়ার ভারত বিরোধী, হিন্দু বিরোধী পেয়ারা পাকিস্তানি মিডিয়ার শিরোনাম হচ্ছে ভারতীয় সীমান্তে দুইজন বাংলাদেশি নিহত। আগে পিছে আর কিছু বললো না। কত বড় বাটপার! মানে ভারত বিদ্বেষ উস্কে দিতেই হবে, এমনিতেই তো ভারত বিদ্বেষ ছড়াবেই। মানে তারা এমন একটা ন্যারেটিভ পয়দা করতে চাচ্ছে যে ভারত সীমান্তে বাংলাদেশিদের মেরে ফেলে। তোমাদের সীমান্তে কোনো ভদ্রলোক যায়? ভাই, সীমান্তে যাওয়ার জন্য ভিসা আছে, পাসপোর্ট আছে, সীমান্তে বাজার আছে, সেখানে যাও। তুমি অন্য জায়গা দিয়ে যাবা কেন? আর গেলে তো তোমাকে মারবে। আচ্ছা, যারা এই যে চোরা কারবারিদের পক্ষ নিয়ে গীত গাইতেছে, একজন তো দেখলাম লিখলো যে সীমান্তে গেলে মারতে হবে। তো আমেরিকার সীমান্তে যাও, বার্মার সীমান্তে যাও, চায়নার সীমান্তে যাও, ইরানের সীমান্তে যাও, যাও যাও, দেখি তোমারে দুলাভাই বলে ডাকে নাই কিনা। সৌদি আরবে যাও, সৌদি আরবে যাও, সীমান্ত পার হয় না করছে কে? তো মক্কা মদিনা, উনি তো আরো বৈধতা আছে। মুসলমানের যায় দেশ হইলো মক্কা মদিনা, যদিও 5 পয়সা দাম দেয় না, যদিও বাংলাদেশের মুসলমানদের মুসলমানই মনে করে না, মিসকিন মনে করে। আর পাকিস্তান তো মিসকিন হিসেবে প্রতিষ্ঠিত সারা পৃথিবীতে। তো দুনিয়ার যে কোনো, আচ্ছা, একজন ভারতীয় কেন মারা যায় না? আপনি আজ পর্যন্ত শুনেছেন একজন ভারতীয় মারা গেছে গুলি খেয়ে বাংলাদেশের বিডিআর এর গুলিতে বা বিএসএফ এর, বিজিবির গুলিতে? শুনছেন কোনোদিন? কেন মরে না? খালি আপনারাই কেন মরেন? ঘটনাটা কি? মানে বিষয়টা এরকম যে চোরি পে চোরি ফেরবি সিনা জরি। বাংলাদেশে দেখবেন আওয়ামী লীগের পক্ষ 2-4 জন লিখে বলছে হাই হাই হাই, হাই হুসেন, হাই হুসেন, বাংলাদেশ সীমান্ত মারে। তুই যাস কেবে? তুই চোরা কারবারি করতে সীমান্তে যাস কেন? আর ব্যবসা নাই? ভারত এত খারাপ, ইন্ডিয়া বয়কট করবি? ইন্ডিয়ার নাম শুনলেই তোমাদের মায়ের ভাতারের পশ্চাৎ দেশে চুলকানি উঠে যায়। সে ভারতে যাইতে হবে কেন? তা আবার বর্ডারে যাইতে হবে কেন? আর বাংলাদেশের কিছু লোক দেখি হাই হোসেন করতেছে কেন? সব কাজে না মুসলমান মুসলমান করো। কেউ যদি একটু কিছু করলো, মুসলমান, আমাদের মুসলমান ভাই। এখন মুসলমান নাম নিতে শরম পাও কেন? লেখো 2 জন মুসলমান বাংলাদেশি চোরা কারবারিতে নিহত, চোরা কারবারি করতে গিয়ে নিহত। আচ্ছা, ভারতের লোক যদি এভাবে মারা যাইতো, তাইলে বাংলাদেশের লোকজনরা কি বলতো জানেন? এই আসছস কেন? আসলে তো মরবি। তো রাইতে কইছে কারা? ভাত পাস নাই না আসস কেন? ওনে ভাত নাই বলতো। ভারতীয়রা যদি এভাবে মারা যাইতো আর ভারতীয়রা যদি প্রতিবাদ করতো, তা আমাদের লোকজনকে কেন গুলি করে মারবে? তখন বাংলাদেশিরা কি বলতো মুসলমানরা জানেন? তোদের দেশে ভাত নাই, এনাইছস কেন? এখন যদি ভারতীয়রা বলে তোদের দেশে ভাত নাই, চোরা কারবারি করতে আসছস কেন? বাংলাদেশের বুদ্ধিজীবী, শিক্ষক, প্রফেসর, মৌলবী এই দেশে বলৎকার করলেই মৌলবীদের পক্ষ নেয়। আর তো চোরা কারবারি তাদের পক্ষে তো নিবেই। তারপর আবার ভারতের গন্ধ। আচ্ছা, যে লোকগুলো এখন বারবার বলে ভারতের সীমান্তে হয়েছে 15 লক্ষ 12 লক্ষ যে রোহিঙ্গা ঢুকাইলো, বার্মার সীমান্তে গেল না কেন? ওটা নিয়ে কথা বলো না কেন? ওটা তো জামাই আদরে নিয়ে আসছো। 12 লক্ষ রোহিঙ্গা ফালতে পারো, তোমার দেশের মানুষ চোরা কারবারি করতে এখানে যায় কেন? আর কেউ কেউ বলে কি ওই পারে কি চোরা কারবারি নেই, আছে তো, তুমি যাও কেন? ভারত কি মাল তোমার দেশে এসে বিক্রি করতে গেছে চোরা, তুমি যাও কেন কিনতে? তোরাও তো চোরা কারবারি ঠিকই আছে, কিন্তু ওরা তোমার দেশে আসে, গুলি খায় মরতে আসে, তুমি যাও কেন? ভাব দেখাও না? তো ভাব ছড়াই ফেলে না? এখন আর মুসলমান লাগবে না, চোরা কারবারিও লাগবে না। আচ্ছা, মুসলমান বাদ দিলাম, ওটা লিখলে ইসলাম খতরামি হয়ে যাবে। আকামা করে বলৎকারী মৌলবী লিখলে ইসলাম খতরামে যায়, তাই তাদের পক্ষ নিতে হবে তোমার। তো বুঝলাম মুসলমান নাম না নিলে, তো এটা বলো চোরা কারবারি। চোরি পে চোরি ফের বেশি না জরি। বাংলাদেশের মানুষের কি আকল, মানে ইন্ডিয়া বিরোধিতার
মানে একটা লিমিটেশন থাকা দরকার। ওই পেয়ারা অনেক মুক্তিযোদ্ধার পোলাও দেখে আবার এর পক্ষে বয়ান দেয়, সুরাকার ওই মালে তুই চাষ কেবে। এখন যদি বাংলাদেশে ভারতের সাথে যুদ্ধ হইতো, এই যে যত মুক্তিযোদ্ধার পোলা আছে না, সবগুলো ভারতের বিরুদ্ধে যাবে যুদ্ধ করতে ইমানি জোশে, একটাও যুদ্ধ যাওয়া বিরত থাকবে না। কিন্তু পাকিস্তানের সাথে যে যুদ্ধ হয়, এই মুক্তিযোদ্ধার পোলা যেগুলো ভাতা খাওয়া মুক্তিযোদ্ধার পোলা, একটাও ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে না। তার বাপের এক বউ যে আমার বাপ ভুলে গেছিল, একটাও যাবে না, আপনি নিশ্চিত থাকেন। বাংলাদেশে যে 2.5 লক্ষ মুক্তিযোদ্ধা ভাতা প্রাপ্ত, সেই পরিবার থেকে একটা সদস্য এই 2.5 লক্ষের মধ্যে একজনও পাকিস্তানের বিরুদ্ধে এখন যুদ্ধ করবে না। যদি পাকিস্তানের সাথে যুদ্ধ লেগে যদি তাই যাওয়ার মতো হিম্মত বা ইচ্ছা থাকতো, তাহলে আওয়ামী লীগ সরকার পতনই করতো না। 2.5 লাখ কোথায় এখন? তারা মুক্তিযুদ্ধের ভাতা খায়, মচ মচে মুক্তিযুদ্ধের ভাতা ভালো লাগে, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে ফেসবুকে পোস্ট দিতে এখন ভয় পায়। আগে সব ভাতা নিতে একটা ভয় পায় না, ভাতা চালায় ভাতা খাওয়া যায়, কিন্তু পোস্ট ফেসবুকে দেয় না। তখন যুক্তি দেয়, এই কারণে পোস্ট দিই না, ওই কারণে দেই না, এই আমার পরিবার ক্ষত্রেমে যাবে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তো পরিবারের লোকজন ঠিকই তোমার বাড়ির কামের সেরাসেরির দাপটে তো এলাকায় থাকা যায় নাই। এখন মুক্তিযোদ্ধার পোলারা ভাতা তো ঠিকই খাইতেছো, ভাতাও নিও না, ভাতাগুলো আম করে দাও। মুক্তিযোদ্ধার যারা ভাতা খাও 2.5 লাখ, ওই ভাতাগুলো আম করে দিয়ে দাও। আমরা যারা কথা ফেসবুকে যারা যারা কথা বলে মুক্তিযুদ্ধের পক্ষে, তাদের ভাগ করে দাও। তখন জামাল বীরা ভাগলা হবো, ওটা যেও না। তেমনি ভারত অন্য সীমান্তে সৌদি আরব থেকে কতগুলো নারী ধর্ষিত হয়ে আসে, এমনকি আজকাল শুনতেছি পুরুষও বলাৎকার করে তারপর পাঠায়। একটা প্রতিবাদ করতে দেখেছেন বাংলাদেশের কোন দলের, কোন মতের, কোন মুসলমান প্রতিবাদ করতে দেখেন? সৌদি আরব তোমার মায়ের ভাতার হয়, যে তোমার মা বোন খালা কন্যাদের বলৎকার করে পাঠায় দিলে তখন তো মুখ দিয়ে একটা টু শব্দটি বেরোয় না প্রতিবাদের। আর চোরাগার বাড়ি করতে গেছে, গুলি করে মারছে, তারপর আবার চিকিৎসা। ভারতীয়রা কত সভ্য যে তাদের আবার চিকিৎসার জন্য হাসপাতাল নিয়ে যায়। বাংলাদেশে নিত ওলে নিয়ে তো জ্বালাই দিত আগুনে, যেখানে বাংলাদেশে দিনে দুপুরে বাংলাদেশের হিন্দু নাগরিক জ্বালায় দেয়, জিন্দা জ্বালায় দেয়। আজকাল হিন্দু না মুসলমান নাগরিকও জ্বালায় দেয়। তাহলে ভারতের নাগরিক আসলে তুমি হাসপাতালে নিতা? শোনার চান, এগুলো বদমাইশি আর কত। এই যে ভারতের সম্পর্কে যে নেগেটিভ পয়দা করো, এগুলো বদমাইশি এখন বন্ধ করো। চোরাকার বাড়ি মারা গেছে এর জন্য এত কথা, হামের শিশুতে হামের টিকার অভাবে যে শিশু মারা যাইতেছে হাজার হাজার, এটা নিয়ে তো কেউ কথা বলো না। শোনার চান, জামাল বীরা পাগলা সাজে না। ভারত বিরোধী ধারা জোশ আসে না বাংলাদেশে। বাংলাদেশের বাঙ্গুদের, সেটা যেই দলেরই হোক, ভারত বিরোধিতা না হলে জোশ আসে না। ওটা আমরা জানি। তোমাদের ভারত বিরোধিতার জোশ কেন আসে ওটা তো আমরা বুঝি। বাপ মুক্তিযোদ্ধা হইলেও পোলা কিন্তু মুক্তিযোদ্ধার চেতনা ধারণ করে না, 47-এর চেতনা ধারণ করে। আবার অনেক মুক্তিযোদ্ধাও দেখি ইউটার্ন নিয়ে আসতে করে চলে গেছে। ভারত বিরোধিতা করতেই হবে। ভারত বিরোধিতা এখন ইমানের অঙ্গ। কবরে গেলে প্রশ্ন করবে যে তোমরা মান রাব্বুকা মান দিনুকা মান নবীকা বলবে না, বলবে যে তুমি কি ভারত বিরোধিতা করছো, এটা না করলে তোমার কবর আজাব শুরু হয়ে যাবে। সেজন্য ভারত বিরোধিতা এখন ইমানের অঙ্গ। বেহেশতে যাওয়ার জন্য এখন আমরা ভারত বিরোধিতা করতে হবে, তার জন্য এত ভারত বিরোধী। ওগুলো আমরা বুঝি। খালি মোল্লারা না, ওই তারা ক্লিন শেপ। আমার তো মৌসা জাগর মৌসা নাই, ক্লিন শেপ। অনেক শিক্ষক আছে, প্রফেসর আছে, ব্যবসায়ী আছে, রাজনীতিবিদ আছে, দেখি ভারত বিরোধিতা করে। চোরা কারবারিদের পক্ষে নাও, লজ্জা করে না তোমাদের? বেহায়া না হলে চোরা কারবারির পক্ষে নাও। একবার তো চোরা কারবারিদের বিরুদ্ধে কথা বললা না। আচ্ছা ধরে নিলাম কমরেড মঈনুদ্দিন খান বাদলের ভাষায় বলছে, ধরে নিলাম ভারত এটা ভুল করেছে। তোমার যে মামাতো ভাই খালাতো ভাই, তোমার পেটের পোলা, তোমার মায়ের ভাতারেরা চোরা কারবারি করতে যায়, এটার বিরুদ্ধে তো বলো না একবার যে চোরা কারবারি করতে যাইস না। ও ভারতে যাবা, চোরা কারবারি করবা, আমার ঘরে ঢুকবা, আমার ঘরে বেআইনি ঢুকবা, উষ্টা মারলে তখন বলবো আর উষ্টা মারলো কে, এটা তো বেআইনি, তুমি রাইতের বেলা ঘরে আইছো কেন? তোমার মায়ের পেটের বাইরেই তোমার ঘরে তুমি জায়গা দেও না, তোমার চাচা মামা খালু খালারে জায়গা দেও না, বন্ধু বান্ধবরে কোনোদিন তুমি রাইতে জায়গা দেও না। একাল জামালপুরের লোক যদি রাইতের একটা সময় বরিশাল যায় ঘুরে, আর বরিশালের লোক যদি রাজশাহীতে যায় ঘুরে, জান থাকবে? তোমার এলাকার সিকিউরিটি তারা বাইন্ধে রাখবে? তাহলে তুমি এক দেশ থেকে আরেক দেশে যাবা, ওইখানে তো দিনে যাওয়াই তো তোমার বেআইনি। দিনের বেলায় দিনের আলোতে তুমি সীমান্তে যাইতে পারবা না। এটা দেশীয় রুল, আমার দেশের রুল, আন্তর্জাতিক রুল। বরং সীমান্ত ক্রস করার দায় এগুলোর, যেগুলো জীবিত ফিরে আসবে সেগুলো জেলে দিতে হবে। ওই যে 15 জন গেছিল চোরা কারবারে, 2 জন মারা গেছে, আরগুলো তো ফেরত আসছে। ওই 13 জনকে ধরে জেলে ঢুকাইতে হবে, এটা বাংলাদেশের আইন। বাংলাদেশের আইন অনুযায়ী তুমি নিজের সীমান্ত ক্রস করতে পারবা না, অবৈধভাবে তোমার জেল হবে।
আর তুমি আরেকজনে ভারতের সীমান্তে যাবা, তোমার চুমা দিব, তোমার বাংলাদেশে আইনি তো তাদের জেল হয়। আর গালাগালি, ভারত খারাপ, ভারত খারাপ। তুমি যাও কেন? আমার বাড়িতে চুরি করতে আসবা, আমি যখন উষ্টা মারমু, কুন্ডি মারমু, তখন বলবো আমি খারাপ না? ফাইজলেমি। জামাল বইরা বাংলা সাচ্ছ, ডিমের আলি 3টায় বেচবা, 5টা কিনবা, সব জায়গায়। তোমার তো কপাল ভালো যে সীমান্তটা বার্মা না। তোমার তো কপাল ভালো সীমান্তটা আফগানিস্তান পাকিস্তান না। তোমাদের কপাল ভালো সীমান্তটা চায়না না। নাহলে কপালে তো আরো শুনি হইতো। আর তখন বলতা না, কারণ হলো তোমার আব্বা হয়তো চায়না আব্বা হয়, পাকিস্তান জেঠা হয়, বার্মা খালু হয়। তার জন্য বার্মা থেকে যখন সন্ত্রাসীরা এসে বাংলাদেশে গান গায়, নাচে, অস্ত্র নিয়ে ঘুরে, তখন তোমার মুখ দিয়ে টু শব্দটি আর না। ওইখানে যাও না চোরাকার বাড়ি করতে, যাও না, ভারতে যাও, বার্মাতে যাও, দেখি তোমার দুলাভাইয়ের মতো আদর করে কিনা। বার্মা তোমার দুলাভাই হয়, হ্যাঁ? আর ভারত তোমার সুধীর ভাই হয় না? আসলে ভারত বিরাট ভুল করেছে, ভারত আর বঙ্গবন্ধু বিরাট ভুল করেছে। এরা বিহারির চামচা হয়ে থাকতো, বিহারিদের জুতা মুছতো, বিহারিদের চাপরাশি হয়ে থাকতো, তাইলেই ভালো হইতো বাংলাদেশে পাকিস্তানিদের জন্য। এই পাকিস্তানি হয়ে থাকতা, আবার এমপিগিরি মারাও শিল্পপতি হইতা। আসলে খুব ভুল করছে ভারত বাংলাদেশকে মুক্তিযুদ্ধে এই দেশটাকে স্বাধীন করে দিয়ে। আর বঙ্গবন্ধু বিরাট ভুল করেছে। আর বঙ্গবন্ধু তার জীবন দিয়ে তার প্রতিদান দিয়ে গেছে, তোমার এই ভুলের খেসারত দিয়ে গেছে। চোরা কারবারি করে, চোরা কারবারিদের পক্ষে মানুষ থাকে। এই আমি আপনার সন্তান, আপনার ভাইস্তা, আপনার খালু, আপনার মামা চোরা কারবারি, আপনি নিষেধ করেন না কেন? ফাজিল কোথাকার। তাই শিরোনামে এখন থেকে লিখবেন বাংলাদেশি মরে নাই, লিখবেন 2 জন বা 5 জন বা 1 জন মুসলিম চোরা কারবারি বাংলাদেশি নিহত হয়েছে, এটা লিখবেন। আর চোরা কারবারিদের পক্ষে আর কত নিবেন? তুমি ফেন্সিডিল চুরি করতে যাও, গরু চুরি করতে যাও, শাড়ি চুরি করতে যাও, তো তোমার ধরবে না? আওয়ামী লীগের পক্ষে যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলেন, লেখালেখি করেন, তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা বহুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে। হয়তো এই অস্থিরতাটা একেবারে 5 আগস্টের পর থেকেই ছিল। এই অস্থিরতার উত্তরণে আমি আজকে আমার 4টা অবজারভেশনের কথা বলবো। অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগ ভেঙে যাবে, আওয়ামী লীগের নেত্রী কোনো ডিসিশন দিচ্ছেন না, আওয়ামী লীগের পুনর্গঠন দরকার এবং আওয়ামী লীগের শত্রুরা সক্রিয়। এগুলো প্রতিটা কথাই সত্য, কিন্তু আওয়ামী লীগের যারা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন, তাদের মধ্যে যদি একটা ঐক্য প্রতিষ্ঠিত হয়, তাহলে এই সমস্যাটা থাকবে না। আর ঐক্যটা তো প্রতিষ্ঠিত করা খুব কঠিন। সেজন্য যারা আওয়ামী লীগের সমর্থক আছেন, তাদের জন্য আমি আমার 4টা অবজারভেশন দিচ্ছি। এই 4টা অবজারভেশনের মধ্যে প্রথমটা হলো যে আপনার এনসিপি নামে যেই বিষ বাংলাদেশে তৈরি হয়েছে, সেই বিষের প্রতি যদি কোনো অ্যাক্টিভিস্টের কোনো ধরনের সহমর্মিতা থাকে, তাহলে সেই অ্যাক্টিভিস্ট আওয়ামী লীগের বন্ধু হওয়ার কোনো কারণ নাই। কারণ দেখুন, এনসিপিকে কিন্তু অনেকেই ভালো চোখে দেখে, খারাপ চোখে দেখে, কিন্তু 24-এর জঙ্গি উত্থান পুরোপুরি এনসিপির মাধ্যমে হয়েছে। চিন্তা করুন, যদি নাহিদ, সার্জিস, হাসনাত, যার অনেকগুলা ছাত্রলীগের মধ্যে লুকিয়ে ছিল, এরা যদি ফোরফ্রন্টে না থেকে কথার কথা জঙ্গি মাসুদ সামনে থাকতো, কিংবা জামাতের কোনো নেতা সামনে থাকতো, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষকে তারা বিভ্রান্ত করতে পারতো না। ফলে এনসিপির নাহিদ ভালো কি মন্দ, তারপরে সেখানে যারা নামে একটা মেয়ে ছিল, সে ভালো কি মন্দ, আর একটা মেয়ে সে ভালো কি মন্দ, এগুলো আসলে আমাদের দেখার কোনো সুযোগ নেই। প্রথম কথা হলো, এনসিপির মাধ্যমে বাংলাদেশের সমূহ ক্ষতি হয়েছে। আজকে বাংলাদেশের যেই দুরবস্থা সৃষ্টি হয়েছে, এই দুরবস্থার জন্য কিন্তু সম্পূর্ণরূপে একেবারে সবার আগে কিন্তু এনসিপিকে দায়ী করতে হবে। এই এনসিপির প্রতি সহানুভূতি দেখানোর কোনো সুযোগ নাই। তবে যারা দেখান অনলাইনে, তাদের যে সবাই যে তারা তো দাবিও করেন না যে আমি আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট, অনেকেই করে না, কেউ কেউ করে না। তা আপনারা নিজে আওয়ামী লীগের সমর্থক হয়ে ওদেরকে এত গুরুত্ব দেওয়ার কি আছে? বরঞ্চ এদের ব্যাপারে আপনার সতর্ক থাকার প্রয়োজন। কারণ আমার অবজারভেশন হলো যে এনসিপির প্রতি সহানুভূতি দেখিয়ে একই সাথে আওয়ামী লীগের পক্ষে অ্যাক্টিভিজম করার কোনো সুযোগ নাই।
দ্বিতীয় জিনিসটা হলো আপনার আওয়ামী লীগের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন তাদের ভেতরেই দেখা যায় যে 2 দিন পর পর এক ধরনের পক্ষ পরিবর্তন হয়। এটা যে আওয়ামী লীগের মধ্য থেকেই পক্ষটা পরিবর্তন হয়, এবং এটার জন্য দুইটা জিনিস থাকতে পারে। হলো যে হয়তো আওয়ামী লীগের রশিটা পেছন থেকে যারা টানার চেষ্টা করছেন তাদের শিকার হচ্ছেন কিনা এরা, অর্থাৎ আজকে একজন রশি টানছেন, উনি আজকে একভাবে কথা বলছেন, 5 দিন পরে আরেকজন তার পেছনে শার্ট টেনে ধরেছে, তার কথা পরিবর্তন হয়ে গেছে। অথবা হতে পারে যে এই অ্যাক্টিভিস্ট নিজেও শিখছেন যে ভালো থেকে মন্দ কোনটা, দুটোই হতে পারে। তবে এটা একটা অপরিপক্কতার লক্ষণ। এই ধরনের যারা অ্যাক্টিভিস্ট আছেন, যদি কেউ থেকে থাকেন, তার উচিত এই কাজটা যে একটা মন্দ কাজ, এটা যে অপরিপক্কতার লক্ষণ, এইটা ভালোভাবে অনুধাবন করা এবং অনুধাবন করে নিজের মতটাকে ভালোভাবে যাচাই বাছাই করে সেটাকে প্রকাশ করা। যাচাই বাছাই এখানে একটা বড় উপায় থাকতে পারে সংশোধনের। আরেকটা উপায় থাকতে পারে সততা, যে আপনি কি সৎভাবে চাচ্ছেন কিনা। সেই উপায়ের আরেকটা একেবারে নিরসনের সবচেয়ে বড় উপায় হলো, যদি কোনো ভুল হয়ে যায় কথাবার্তায়, সেটা পরবর্তীতে স্বীকার করা। ভুল স্বীকার করার মাধ্যমে কিন্তু আপনারা উপরে উঠতে পারবেন যারা অ্যাক্টিভিস্ট আছেন। এরপরে আরেকটা যে জিনিস আমি দেখলাম, যে রহস্যময়তা ক্রিয়েট করা, সাসপেন্স। এটাও একেবারে ইনোসেন্টলি অনেকে করে। ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিল যে মুখপাত্র আসছে। এইগুলো করবেন না, আসলে তো আমরা সবাই দেখব। হ্যাঁ, অথবা এমন একটা লেখা আপনি লিখলেন যে অনেক কঠিন, আপনি বোঝাইলেন যে রাজনীতি এমন একটা কঠিন সাবজেক্ট, এইটাতে কেউ ঢুকতে পারবে না। হ্যাঁ, রাজনীতি কঠিন হতে পারে, রাজনীতি সহজও হতে পারে, কিন্তু রহস্যময়তা ক্রিয়েট করা এটা ঠিক হচ্ছে না। আর এটার জন্য অবশ্যই ইন্টেলেকচুয়াল ক্রেভিংটা একটু দায়ী, এবং যেটা পজিটিভ। যারা লিখে, যারা কথা বলে, তাদের তো ইন্টেলেকচুয়াল ক্রেভিং থাকবে, যে একটু উপরে ওঠা, করা, সেটার তো পজিটিভ আছে। কিন্তু সেটা করতে গিয়ে আপনি এমন কিছু লিখলেন যেটা নিরীহ মানুষগুলা বুঝলো না, আওয়ামী লীগের সাধারণ কর্মীরা বুঝলো না, তাদের মধ্যে ভয় বেড়ে গেল, তাদের মধ্যে আপনার অনিশ্চয়তা বেড়ে গেল, তাহলে তো আপনি আসলে আওয়ামী লীগের এই মুহূর্তে উপকার করছেন না। তো এই কাজগুলা করার ক্ষেত্রে সাবধান থাকবেন। মানে আমি বলবো যে আপনার সহানুভূতি দরকার, মানে অন্যদের প্রতি, যাদের জন্য লিখছেন। কোনো ধরনের অস্থিরতা এই জায়গায় আপনারা তৈরি করবেন না। এই 3টা জিনিস যদি আপাতত আমরা খেয়াল রাখি, তাহলে কিন্তু আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়ায় যে ধরনের অস্থিরতা দেখা দেয়, সেইটা আমরা কিছুটা ঐক্য প্রক্রিয়ার মধ্যে আনতে পারবো। এখানে একটা বড় জিনিস মনে রাখতে হবে যে বর্তমানে আমরা যেটা দেখছি যে কোয়ালিটি কিন্তু খুবই ভালো আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন, কিন্তু রিচ অনেক কম। এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে। আমি আজকে একটা লেখা পড়লাম একজনের, এত ভালো লেখা, কিন্তু লেখার মধ্যে আবার রহস্যময়তা আছে। তো রহস্যময়তা থাকলে তো আবার উনি নিজেকে জাহির করলেন। তো রহস্যময়তা যদি কাটিয়ে লিখতে পারেন, এই লেখাগুলো ভালো, এবং এটা ইনসাইট দিয়ে চিন্তার খোরাক যোগায়, এবং দলের মধ্যে যারা নতুন তরুণ কর্মী আছে তাদের চিন্তার খোরাক জায়গায়, যেটা, এবং চিন্তা যত বেশি করা হবে পজিটিভলি, ততই কিন্তু ভবিষ্যতের জন্য আমরা এই দলের ম্যান পাওয়ার, আমি দলের বলি না, কারণ আমি বলি যে মুক্তিযুদ্ধের পক্ষে, দলের বললে জিনিসটা একটু সংকীর্ণ হয়ে যায়, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে একটা আপনার ম্যান পাওয়ার বলুন, ইন্টেলেকচুয়াল বলুন, সেগুলা তৈরি হলো। সেই দিকটা খেয়াল রাখলে কিন্তু আপনার লেখাও ভালো হবে, বেশি মানুষ রিচ করবে, এবং আপনি ভয় যদি উৎপাদন করেন, সেটা কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য ক্ষতি হচ্ছে। তারপরে যে জিনিসটা মনে রাখা দরকার, আমি এই 3-এর মধ্যে আনছি, সেটা হলো যে ওই রিচটা কম হয়, আসলে ঐক্যটা নাই। এক একজনের মতো করে করেন, আর প্রকাশ্যে অনেকের প্রতি বিষোদ্গার করেন, যেটা কিন্তু ঠিক হচ্ছে না। হ্যাঁ, এখানে আমি জানি হয়তো বিষোদ্গারের বাস্তব ভিত্তিও থাকতে পারে, কারণও থাকতে পারে, সেগুলো নিরসন করা জটিল, কিন্তু কথা হলো যে শত্রুতামূলক আচরণ করা ঠিক নয়, যেহেতু আওয়ামী লীগের জন্য এখন একটা ক্রান্তিকাল যাচ্ছে, এবং আওয়ামী লীগের যারা সিনিয়র লিডারশিপ আছেন তাদের মধ্যে আসলে সহমর্মিতা তৈরি হলে
আমার মনে হয় এই অ্যাক্টিভিস্টগুলোর মধ্যে সহমর্মিতা তৈরি হবে। আমি ধারণা করি যে প্রত্যেক অ্যাক্টিভিস্টের তার কোনো শ্রদ্ধেয় বড় ভাই বলেন, সিনিয়র নেতা বলেন, বা এদের সাথে যোগাযোগ আছে, এবং তাদের মধ্যে যদি পারস্পরিক সদ্ভাবটা না থাকে তাহলে এদের মধ্যেও কিন্তু থাকবে না। তো সেটা তৈরি করার জন্য আওয়ামী লীগের সিনিয়র যারা নেতারা এই অ্যাক্টিভিস্টদের সাথে যোগাযোগ করেন, সেই নেতাগুলোকে বলবো যে আপনাদের সিনিয়রদের মধ্যে যদি দ্বন্দ্ব থাকে, বিভেদ থাকে, একজন আরেকজনকে পছন্দ না করেন, সেটা কিন্তু এই মুহূর্তে বাদ দেন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে, রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ আসবে, এতে কোনো সন্দেহ নেই, তখন আপনারা এগুলো নিয়ে চিন্তা করেন। তবে আমি মনে করবো যে এটা চিরতরে বন্ধ করা দরকার। আওয়ামী লীগের মূল ক্ষতিটাই হয়েছে যে আসলে অভ্যন্তরীণভাবে আওয়ামী লীগের সব মানুষকে, অর্থাৎ যেই অভিযোগটা আসছে যে সিনিয়র নেতারা তার কর্মীদের পাত্তা দেননি, জামাত শিবিরকে চাকরি দিয়েছেন, এগুলা কিছুটা শত্রুতামূলক প্রচারণাও আছে, আবার সত্যও আছে। কিন্তু সত্যটাকে নিরসন তো করতে হবে। অর্থাৎ যখন একটা দলের মধ্যে মানুষ থাকে, এখানে পারস্পরিক ক্রোধ, ঘৃণা এটা বাড়বেই, কিন্তু সেটাকে সচেতনমূলক ভাবে যদি নিয়ন্ত্রণ না করা যায়, এটা কিন্তু দলের জন্য ক্ষতি হয়। সেই দিকটা স্মরণ রেখে, এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা রেখে, এবং এটা এমন নয় যে কাউকে সংশোধন করে দেওয়ার জন্য আহ্বান জানানো না, নিজেরা যদি সচেতন হন যে আপনার বা আপনাদের মধ্যে বিভেদ, কিভাবে বিভেদটা নিচের দিকে গড়াচ্ছে, কিভাবে সেটা একেবারে কাদা ছোঁড়াছুড়ির মধ্যে যাচ্ছে, সেই দিকটা খেয়াল করা দরকার। এখন প্রশ্ন হলো যে যেই আশঙ্কাটা সবসময় করা হচ্ছে যে আওয়ামী লীগ ভেঙে যাবে বা আওয়ামী লীগ টুকরো টুকরো করে ফেলবে কেউ, এইটা আসলে বাস্তব ভিত্তি নেই। আওয়ামী লীগ থেকে কেউ সরে যেতে পারে, কেউ বিকল্প আওয়ামী লীগ দাঁড় করানোর চেষ্টা করতে পারে, সেখানে তারা সাফল্য পাবে না। হ্যাঁ, শত্রুরা আপনার যারা আওয়ামী লীগের শত্রু, অর্থাৎ 24-এর জঙ্গি কোয়ালিশনে যারা গেছে,